বাংলাদেশে কোটা ব্যবস্থার আন্দোলন চলছে নাকি অন্য কিছু? আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু এই আন্দোলন সরাসরি চলে যায় মৌলবাদীদের হাতে। নমস্কার বন্ধুরা, বাংলাদেশে বর্তমানে ধুন্ধুমার অবস্থা। কোটা আন্দোলন থেকে শুরু করে ছাত্র আন্দোলন সকলই হচ্ছে। তার মধ্যে শুরু হয়েছে জামাতে ইসলামের আন্দোলন, যেখানে মন্দির ভাঙচুর করা থেকে শুরু করে হিন্দুদের উপর অত্যাচার সবই হচ্ছে। তবে এই আন্দোলনের পেছনে দায়ী কারা? যদি ভালো করে রিসার্চ করেন তাহলে দেখতে পারবেন চীন এবং আমেরিকা সরাসরি এর সাথে যুক্ত রয়েছে। রাশিয়া বহু পূর্বে এই আন্দোলনের কথা প্রকাশ করেছে। বহু পূর্বে তারা বলেছে বাংলাদেশে এই ছাত্র আন্দোলন হবেই যদি শেখ হাসিনা এইবার ইলেকশনে জয়ী হয়। তো কিভাবে এই আন্দোলন শুরু হয়, চলুন বিষয়টা ছোট করে জেনে নেওয়া যাক। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর এবং দেশ ছাড়ার পর সেখানকার ছাত্রছাত্রীরা অত্যন্ত খুশি হয় এবং তাদের মধ্যে আন্দোলন শুরু হয়, নিরানন্দ শুরু হয়, সবকিছু শুরু হয়। তারা ভাবতে পারে আমরা নতুন স্বাধীন বাংলাদেশে আছি। তবে এটা আদেও কি কোটা ব্যবস্থার আন্দোলন ছিল নাকি অন্য কিছু? বাংলাদেশ ও ভারতের মধ্যে 22শে জুন 2024 টি-20 ক্রিকেট ম্যাচ চলছিল। এই ক্রিকেট ম্যাচে ভারত জয়ী হবার পর বাংলাদেশে আন্দোলন শুরু হয়ে যায়। তারা ভারতীয় পণ্য বয়কট থেকে শুরু করে বিভিন্ন কোনায় কোনায় আন্দোলন করতে শুরু করে ভারতের উপরে। ভারত তাদের ভালো চায় না, এইটার জন্যই একমাত্র কারণ। আচ্ছা দাঁড়ান, আগে প্রশ্নের উত্তরটা দিয়ে নিই। বাংলাদেশে কোটা ব্যবস্থার আন্দোলন চলছে নাকি অন্য কিছু? বাংলাদেশে প্রথমে কোটা ব্যবস্থার আন্দোলন নিয়েই আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু এই আন্দোলন সরাসরি চলে যায় মৌলবাদীদের হাতে। তারা আন্দোলন করতে শুরু করে এবং ভারতীয় পণ্য বয়কট থেকে হিন্দুদের উপর অত্যাচার সবকিছু করতে শুরু করে, যেটা সম্পূর্ণ হিসেবে জামাতে ইসলামের কাজ। ভারত ও বাংলাদেশের বিভিন্ন চুক্তি স্বাক্ষরের পর এই আন্দোলন শুরু হয়। তাই গবেষকরা মনে করেন যে চীন ও আমেরিকা সরাসরি এই আন্দোলনের সঙ্গে যুক্ত, তাদের কারণে এই আন্দোলন শুরু হয়েছে। আচ্ছা, আপনি মনে করতে পারেন আন্দোলনের সময় না চীনের লোক ছিল, না চীনের আর্মি ছিল, না আমেরিকার আর্মি ছিল, না আমেরিকার কেউ ছিল। তাহলে এই আন্দোলনটা হচ্ছে কি করে? এখানে তো ছাত্ররাই আন্দোলন করছে। আচ্ছা বন্ধু, আপনি অনেক ভেতরে রয়েছেন, গভীর থেকে গভীরে যান, ভালো করে চিন্তা করুন। প্রথমে এই ম্যাপটিকে দেখুন। এই ম্যাপটিতে দেখা যাচ্ছে চীন সবসময় চাইছে ভারতকে চারদিক থেকে একটি অ্যাঙ্গেলে ঘিরে ফেলা। নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাকি রয়েছে বাংলাদেশ। এই ভারতকে চারদিক থেকে ঘিরে ফেলে ভারতের উপর আক্রমণের একটা বিরাট বড় ষড়যন্ত্র চলছে। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ভারতের সঙ্গে বিভিন্ন প্রজেক্টের চুক্তি স্বাক্ষর হয়। এই কারণেই হয়তো বিদেশি শক্তিকে কাজে লাগিয়ে চীন এই আন্দোলনে ছাত্রদেরকে নামিয়ে নিয়ে এসছে। এটা কিন্তু হতে পারে। চলুন আরো একটা জিনিস জেনে নেওয়া যাক। তবে এই আন্দোলনের প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়েছে। বাংলাদেশে থাকা বিভিন্ন হিন্দুরা ভারতের বর্ডার ক্রস করে ভারতে আসার চেষ্টা করছে, অনেকে এসেও গেছে। কোনো প্রকার পাসপোর্ট লাগবে না, আমি এখন ভারতে ঢুকে যাব। আচ্ছা, এটা থেকে আপনি চিন্তা করুন, শুধু হিন্দুরা নয়, বাংলাদেশি জঙ্গিরা ভারতে বহু বছর থেকে ঢুকছে। যেমন এই ভিডিওতে দেখুন, একজন ইউটিউবার সরাসরি ভিডিও করছে যে আমি পাকিস্তান মানে পূর্ব পাকিস্তান অর্থাৎ বাংলাদেশেও যাচ্ছি, আবার পশ্চিমবঙ্গেও ঢুকছি, অর্থাৎ ভারতের মধ্যে আসছি। এ থেকে কোনো স্টেপ নেওয়া হচ্ছে না, সেখানে কোনো আর্মি অফিসারও নেই। সে ভারতের মধ্যে, সে ভারতে থাকছে, ইনলিগাল কাজবাজ করছে। আপনারা চিন্তা করে দেখুন, যদি এরকম চলতে থাকে বাংলাদেশি মৌলবাদীদের শাসন ধীরে ধীরে কি কায়াম হবে? আশা করি হবে। আরেকবার চিন্তা করুন এই ভিডিওগুলি দেখে। শুধু এই ইউটিউবার নয়, বাংলাদেশের প্রায় অনেক মানুষই কখনো কখনো বর্ডারকে ক্রস করে সুড়ঙ্গ দিয়ে, টানেল দিয়ে ভারতের মধ্যে প্রবেশ করার চেষ্টা করছে বহু বছর ধরে। ভারতের মধ্যে এসে নতুন আধার কার্ড, নতুন রেশন কার্ড, রেসিডেন্ট সার্টিফিকেট তৈরি করে ভারতে থাকছে। এতে ভারতের জঙ্গিদের অবস্থা কতখানি বৃদ্ধি পাচ্ছে আপনি চিন্তা করুন। এদিকটা ছাড়ুন, এই নিয়ে একটা একদম সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে অবশ্যই দেব। তার আগে জেনে নেওয়া যাক, বাংলাদেশ কি সরাসরি চীন এবং আমেরিকার শিকার হয়েছে? হ্যাঁ, অবশ্যই শিকার হয়েছে। আপনি জানলে অবাক হবেন এই আন্দোলনের কথা। রাশিয়ার একজন বিখ্যাত পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখেরোভা একটি প্রেস ব্রিফিং এ বলেছেন যে বাংলাদেশের আগামী নির্বাচনে যদি শেখ হাসিনা জয়ী হয় তাহলে আমেরিকা সরাসরি শেখ হাসিনার পদত্যাগ এবং উৎখাতের জন্য শতাধিক চেষ্টা করবে। কথাটা কবে বলা হয়েছে জানেন? 2023 সালের 15ই ডিসেম্বর, এবং তার 5 থেকে 6 মাস পরে এই আন্দোলন শুরু। ভাবুন, এই আন্দোলনের কথা তিনি 5 থেকে 6 মাস আগেই বলে দিয়েছেন, এবং যুক্তরাষ্ট্র তার
লোক লস্কর লাগিয়ে বাংলাদেশে আন্দোলন শুরু করে দিয়েছে। কিসের আন্দোলন? শেখ হাসিনাকে উৎখাত করার আন্দোলন। আচ্ছা, শেখ হাসিনাকে উৎখাত করে তাদের লাভটা কি? আপনাকে বলে রাখি, এই উৎখাত করবে তারা নিজেরা এসে নয়, এই উৎখাত করবে এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিকে বলা হয় এরাব স্প্রিং। হ্যাঁ, এই পদ্ধতিতে কি হয়, সেই দেশের ছাত্রছাত্রীরাই এমন ভাবে আন্দোলন শুরু করে যেখানে মৌলবাদীরা থেকে শুরু করে বিভিন্ন জনগোষ্ঠী এবং প্রতিষ্ঠান একসঙ্গে সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করে এবং সরকার তার দেশ ছাড়তে বাধ্য হয়। একে বলা হয় এভার স্প্রিং। যে কথাটি ভেবে দেখুন, 15 ডিসেম্বর 2023 রাশিয়া সর্বপ্রথম এই আন্দোলনের কথা বলে ফেলেছিল। আপনি এবার চিন্তা করতে পারেন, সত্যি তাহলে এতে কি আমেরিকার হাত রয়েছে সরাসরি? হ্যাঁ, সত্যি হাত রয়েছে। এর কারণটাও আপনাকে বলে রাখি। রাশিয়ার মারিয়া জাকেরোভার কথাটি প্রায় 93%-এর বেশি খাটছে বাংলাদেশের আন্দোলনের উপরে। তার কথাগুলি সম্পূর্ণ সত্য হিসেবে এখন প্রকাশ পাচ্ছে, পূর্বে কিন্তু তা প্রকাশ পায়নি। এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যা সরাসরি যুক্ত রয়েছে চীন এবং আমেরিকার সাথে। আচ্ছা, ইউএসএ কেন বাংলাদেশকে বিপদগামী করছে? এর পিছনে একটা অদ্ভুত গল্প রয়েছে। ডোনাল্ড লু ও পিটার হাস, এনাদের দুজনের বন্ধুত্বের সময়কালে মিস্টার হাস প্রায় 31 বছর মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে ছিলেন। আমাদের মধ্যে অনেকেই জানেন, পিটার হাসকে যখন বাংলাদেশে নিয়োগ করা হয় তখন তার উপর দায়িত্ব ছিল স্পেশাল এনসাইনমেন্ট। হ্যাঁ, এই এনসাইনমেন্টটি ছিল ইন্দো প্যাসিফিক ওশানে চায়নার প্রভাবকে কমানোর এবং বাংলাদেশকে স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত করা। কিন্তু মিস্টার পিটার এতে সফল হতে পারেনি। এরপর বাংলাদেশের নির্বাচনের আগে ডোনাল্ড লু প্রায় অনেকবার বাংলাদেশে এসেছিলেন এই চুক্তিকে স্বাক্ষর করার জন্য, কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই চুক্তি বরখাস্ত করে দিয়েছেন। আর আপনি ভাবতেই পারেন, এখানে এমন একটা ঘটনা ঘটেছে, যেটা হলো আপনি সাপকে যতই পোষ মানান, একসময় সাপ কিন্তু ছোবল আপনাকে দেবে। এক্ষেত্রেও তাই হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করার পর ইউএসএ এই অপমানের বদলা নেওয়ার জন্য এই কাণ্ডটি ঘটিয়েছে। ফরেন পলিসিতে বাংলাদেশের কাছে বারবার হেরে যাওয়ার পর ইউএসএ রিভেঞ্জ খোঁজে যে বাংলাদেশকে কিভাবে আয়ত্তে আনা যায়। বহু আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা বক্তব্য খুবই মনে পড়ছে, যেটা হলো, আমি মৃত্যুকে ভয় পাই না। আমাকে অনেকে ভয় দেখাতে চেষ্টা করেছে, কিন্তু আমি তো ভয় পাবার লোক না, আমি তো মৃত্যুকে আমি ভয় করি না। এই কথাটি বলেছিলেন যখন ডোনাল্ড লু তাকে মার্কিন চুক্তিতে স্বাক্ষর করার জন্য বাংলাদেশে এসেছিলেন। হয়তো তিনি বাংলাদেশকে হুমকিও দিয়ে থাকতে পারেন, হয়তো এই কারণেই শেখ হাসিনা এই বক্তব্যটি করেছিলেন। রাশিয়া 15 ডিসেম্বর 2024 সালে সরাসরিভাবে জানিয়ে দিয়েছে নির্বাচনের পর বাংলাদেশের ছাত্র আন্দোলন হবে এবং এভার স্প্রিং পদ্ধতি অনুসারে সরকারকে উৎখাত করবে ইউএসএ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র। যেটা আমরা বর্তমানে দেখতেই পাচ্ছি, যে ভবিষ্যৎবাণী করে দিয়েছিল কে? রাশিয়া। এখন আমরা সেটা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি কি হচ্ছে ঘটনাটা। এই আন্দোলনের পূর্বে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ তার সমস্ত সহযোগীদের মাঠে নামানোর জন্য উঠে পড়ে লেগেছিল, যার মধ্যে যুক্ত ছিল বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান এবং কিছু ব্যক্তি, যাদের দ্বারা এই আন্দোলনে মৌলবাদীরা সামিল হয় এবং আন্দোলন শুরু হয় চরম থেকে চরমতর। অনেকেই বলবে যে আন্দোলনের সময় তো মার্কিন কোনো কাউকে দেখিনি বা চায়নার কোনো কাউকে দেখিনি সেখানে, তাহলে কিভাবে তারা সরাসরিভাবে এই আন্দোলনের সঙ্গে যুক্ত? আরে বন্ধু, ভালো করে চিন্তা করে দেখুন, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিদেশি শক্তি, এই কথাগুলি এমনি এমনি আসেনি। বিদেশি শক্তির দ্বারা বিভিন্ন দেশে যে কোনো সময় অঘটন ঘটানোই যেতে পারে, যার শিকার হয়েছে বাংলাদেশ। এর পরের ভিডিওতে আপনার এই প্রশ্নটি নিয়ে যে পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে সরাসরি যুক্ত থাকতে পারে একটা আন্দোলনের উপরে, এই নিয়ে একটা ডিটেইল ভিডিও পরের ভিডিওতে আপনাকে দেব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কোনো কিছু দেখে বিচার না করে প্রথমে তার গভীরে খোঁজার চেষ্টা করুন, কারণ বর্তমানে যা ঘটবে বা ভবিষ্যতে যা ঘটতে চলেছে তার সঙ্গে ভূতকাল অর্থাৎ অতীতকালের সরাসরি সম্পর্ক রয়েছে। টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।